সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শওকত আলী আহমেদ, সহকারী শিক্ষক, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজ আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের সামনে আলোচনা করব নত্যবিধান। তো আমাদের স্কুলের পেজে এটি আমাদের স্কুলের পক্ষ থেকে প্রথম ক্লাস। এখন থেকে নিয়মিত আমাদের স্কুলের পেজে ক্লাস হবে। আমাদের স্কুলের শিক্ষার্থী যারা আছো, নিশ্চয়ই তোমরা স্কুলের পেজটা ফলো করবে। আমরা এমনিতেও সুনামগঞ্জ হাওড়কন্যা অনলাইন স্কুল সহ ডিভিশনাল অনলাইন স্কুলে আমরা ক্লাস নিয়ে থাকি। তো চলো কথা না বাড়িয়ে আমরা সোজা আমাদের পাঠে চলে যাই। আজ আলোচনা করব নত্যবিধান। তো নত্যবিধান জিনিসটা আসলে কি? নত্যবিধান জিনিসটা হলো আসলে মধ্যাহ্ন বর্ণের ব্যবহার। তো মধ্যাহ্ন বর্ণের ব্যবহারটা হচ্ছে বাংলা ভাষায় আসলে মূর্ধন্য বর্ণের ব্যবহার নেই বা মূর্ধন্য বর্ণের ব্যবহার করার প্রয়োজন নেই। সেই জন্য খাঁটি বাংলা শব্দে, অর্থাৎ বাংলা শব্দে এবং তদ্ভব শব্দে ও বিদেশি শব্দে মূর্ধন্য ধ্বনি ব্যবহারে বা মূর্ধন্য বর্ণ ব্যবহারের প্রয়োজন নেই। মূর্ধন্য বর্ণটা তাহলে আসলো কোথা থেকে? মূর্ধন্য বর্ণটা আসলো, মানে আমরা জানি যে বাংলা ভাষায় সংস্কৃত শব্দ বা তৎসম বা সংস্কৃত শব্দ, বহু শব্দ বাংলা ভাষায় আছে এবং এই শব্দগুলো মানে রক্ষিত অবস্থায়, অবিকৃত অবস্থায় আছে, এগুলো বিকৃত হয় নাই। তো এই তৎসম শব্দে মূর্ধন্য ধ্বনির যে ব্যবহারের যে নিয়ম, তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে মূর্ধন্য বর্ণ ব্যবহারের যে নিয়ম, তাই হচ্ছে মূলত নত্যবিধান। আমি কি নত্যবিধানের সংজ্ঞাটা তোমাদের বোঝাতে পারলাম? তৎসম শব্দে, বাংলা ভাষায় যে বহু তৎসম শব্দ আছে বা সংস্কৃত শব্দ আছে, এই বাংলা ভাষায় তৎসম শব্দে বা সংস্কৃত শব্দে মূর্ধন্য বর্ণ ব্যবহারের যে নিয়ম, মূর্ধন্য এবং দন্তন্য বর্ণ ব্যবহারের যে নিয়ম, এই মূর্ধন্য বর্ণ ব্যবহারের নিয়মটাকে বলা হয় নত্যবিধান। সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দেখছো, একটু লাইক কমেন্টস করে জানাবা যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা অথবা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো আসো আমরা কি বললাম যে নাম্বার 1, বাংলা মানে হচ্ছে বাংলাদেশি বর্ণে মূর্ধন্য এর ব্যবহার নেই। তারপর কি বললাম? নাম্বার 2, তাহলে তদ্ভব শব্দে মূর্ধন্য এর ব্যবহার নেই। আর এটা কি বললাম? নেই বা প্রয়োজন নেই। 3 নম্বর বললাম বিদেশি শব্দে মূর্ধন্য এর ব্যবহার নেই। তাহলে কোথায় আছে? সংস্কৃত বা তৎসম বা সংস্কৃত বা তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহার আছে এবং বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহারের
যে নিয়ম তাই নত্য বিধান। আমি কি নত্য বিধানের সংখ্যাটা তোমাদের বুঝাতে পারলাম? একটু যারা দেখছো একটু নোট করে নিবা, আর আমাকে লাইক কমেন্টস করে জানাও যে ঠিক আছে কিনা, সাউন্ড বা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নত্য বিধান আমরা কি কি পেলাম? যে বাংলা দেশি বর্ণে মূর্ধন্যয়ের ব্যবহার নেই, তদ্ভব শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার নেই। তদ্ভব শব্দটা আসলে কি, এগুলি নিয়ে আমি কিন্তু এর আগে একটা ক্লাসে আলোচনা করেছিলাম, সম্ভবত ডিভিশনাল অনলাইন স্কুলে আমি শব্দর একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে তদ্ভব শব্দ জিনিসটা কি আলোচনা করেছিলাম। তো তদ্ভব শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার নেই, বিদেশি শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার নেই। তাহলে মূর্ধন্যয়ের ব্যবহার আছে কোথায়? ওই যে বললাম তৎসম বা সংস্কৃত শব্দ যেগুলো অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং সেগুলির মধ্যে মূর্ধন্য ধ্বনির বা মূর্ধন্য বর্ণের যে ব্যবহার, এই নিয়মটাই হচ্ছে নত্য বিধান। তাহলে সংস্কৃত বা তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহার আছে এবং বাংলা ভাষায় তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহারের যে নিয়ম, তাই হচ্ছে নত্য বিধান। এই হচ্ছে নত্য বিধানের সংজ্ঞা। আশা করি ক্লিয়ার। এবার আমরা যাব নিয়মে, মানে নত্য বিধানে কি কি নিয়ম আছে। আমি একটু মুছে দিচ্ছি। মূর্ধন্য ব্যবহারের নিয়ম। এক নম্বর নিয়ম আমরা বলতে পারি ট বর্গীয় বর্ণের ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয়। ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হয়। এটা হচ্ছে একটা নিয়ম। ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হয়। তো ট বর্গীয় ধ্বনিটা আসলে বর্গীয় ধ্বনি কি, এটাও আমি এর আগে একটা ক্লাসে আলোচনা করেছিলাম। বর্গীয় ধ্বনিটা তোমাদের জানা আছে, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে মূলত বলা হয় বর্গীয় বর্ণ। তো এখানে প্রতিটা বর্গের প্রথম অক্ষরটি বর্গের নাম, যেমন ক বর্গ, ট বর্গ, ট বর্গ। ঠিক আছে, ক বর্গ, ছ বর্গ, ট বর্গ, ঠ বর্গ, প বর্গ। তাহলে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হয়। যেমন আমরা যদি কিছু উদাহরণ নেই, মনে করো ঘণ্টা, হ, তাহলে দেখো ওই যে ট, যেহেতু ট বর্গীয় ধ্বনি করেছি, তাহলে এখানে কি হবে? এটা হবে মূর্ধন্য, ঘণ্টা। ঠিক আছে, তদ্রূপ হতে পারে লণ্ঠন, এটা মূর্ধন্য হবে, লণ্ঠন। তারপরে হচ্ছে কাণ্ড, মূর্ধন্য ঢ। এই যে আমি লিখলাম, এটা হচ্ছে আমরা জানি ট বর্গীয় বর্ণ কোনগুলি? ঠ, ঠ, ড, ঢ, আর শেষে আছে মূর্ধন্য। এই মূর্ধন্যটা আসলে যুক্ত হয় এই ট বর্গীয় বর্ণে। এই যদি কোনো শব্দে এই 4টি বর্ণ থাকে, তাহলে তার আগে মূর্ধন্য যুক্ত হবে, যদি যুক্ত বর্ণ হয়। ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হয়। ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। ট, ঠ, ড, ঢ, এগুলো হচ্ছে ট বর্গীয় বর্ণ। এটা হচ্ছে একটা নিয়ম, 1 নম্বর নিয়ম। ঠিক আছে, তারপর যদি আমরা 2 নম্বর নিয়মটাতে চলে যাই,
2 নম্বর নিয়মে যদি আমরা যাই তাহলে আমরা দেখব দুই নম্বর রি র মূর্ধন্য ষ এর পর মূর্ধন্য যুক্ত হয়। রি র মূর্ধন্য ষ এর পর মূর্ধন্য যুক্ত হয়, ঠিক আছে। যেমন আমরা যদি বলি ঋণ, ঋণ একটা শব্দ বললাম, তাহলে এটা দন্তন্য হবে না, মূর্ধন্য হবে, কারণ নত্যবিধানের নিয়ম অনুযায়ী রি র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হয়, ঋণ, ঠিক আছে। তারপর যদি বলি কৃষাণ, কয় রিকার ক্রি মূর্ধন্য ষ আকার মূর্ধন্য, কৃষাণ, ঋণ, কৃষাণ। এমন শব্দ আরো থাকতে পারে বর্ণ, বর্ণ, তৃণ, তৃণ, কেন? কারণ হচ্ছে তৃণ, এখানে রি আছে, রিয়া সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার, এরপরে মূর্ধন্য হবে। তাহলে 2 নম্বর নিয়মটা হচ্ছে রি র মূর্ধন্য ষ এরপর মূর্ধন্য যুক্ত হয়। আমরা উদাহরণ দেখলাম ঋণ, কৃষাণ, বর্ণ, তৃণ, এরকম আরো অনেক শব্দ আছে, ব্যাকরণ, তারপরে ভীষণ, কারণ, মরণ, এরকম অনেক শব্দ হতে পারে। তাহলে রি র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য যুক্ত হয়। এখন আমাদের এখানে কনফিউশনের কোনো কারণ নাই, আমরা যখনই বুঝবো যে এখানে দন্তন্য হবে না মূর্ধন্য হবে, যদি আমি দেখি যে আমার এই নিয়মটার মধ্যে পড়ে, অর্থাৎ মূর্ধন্য বর্ণটা যেখানে দন্তন্য বা মূর্ধন্য হবে, এর আগের বর্ণটা যদি রি র মূর্ধন্য ষ হয়, তাহলে আমরা সেখানে মূর্ধন্য বসিয়ে দেব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং দেখা যাচ্ছে ও শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি পরের নিয়মটাতে যাই, 3 নম্বর নিয়মে, আমাদের বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রীরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমরা ক্লাসগুলি ফলো করবে। এখন থেকে আমাদের বিদ্যালয়ের পেজে নিয়মিত ক্লাস হবে, তোমরা ক্লাসগুলি ফলো করবে এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে জানিয়ে দিবে যে এখন থেকে বিদ্যালয়ের পেজে 10ম শ্রেণীর ক্লাস, এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস, সব সাবজেক্ট নিয়মিত ক্লাস হবে এবং এগুলি তোমরা তোমাদের সহপাঠীদের জানিয়ে দেবে, শেয়ার করেও তাদেরকে ক্লাসগুলি শেয়ার করে দিবে যাতে তারা এগুলো দেখতে পারে। আমরা 3 নম্বর নিয়মটাতে যদি যাই, 3 নম্বরে হচ্ছে আমরা লিখতে পারি রি, এখানে অনেকগুলি নিয়ম আছে, রি র মূর্ধন্য ষ এর পর স্বরধ্বনি, স্বরধ্বনি, স্বরধ্বনি থাকলে, স্বরধ্বনি বা স্বরবর্ণ, স্বরধ্বনি থাকলে মূর্ধন্য হয়। তারপরে দেখো 4 নম্বর নিয়মটা আমরা লিখতে পারি রি র মূর্ধন্য ষ এর পর মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ, তারপরে হচ্ছে অন্তস্থ অ, ব, হ অনুসার থাকলে মূর্ধন্য হয়। পরের নিয়মটা আমরা বলতে পারি রি র মূর্ধন্য ষ এর পর ক বর্গ থাকলে, ক বর্গ, ক বর্গটা তো নিশ্চয়ই আমাদের জানা আছে, ক বর্গ থাকলে মূর্ধন্য হয়। তারপরে নিয়মটা হচ্ছে রি র মূর্ধন্য ষ এর পর ক বর্গ থাকলে মূর্ধন্য হয়।
এবার আসো আমরা এক দুটো উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি এখানে একসাথে চারটা নিয়ম লিখলাম। রি র মূর্ধন্য এরপর স্বরধ্বনি থাকলে স্বর মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য এরপর মূর্ধন্য বর্ণটা যদি থাকে অথবা অন্তত অ থাকে, ব থাকে, হ থাকে, অনুস্বার থাকে তাহলে মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য এরপর ক বর্গ থাকলে মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য এরপর প বর্গ থাকলে মূর্ধন্য হয়। এবার আসো আমরা দুই একটা উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি একটা শব্দ লিখলাম কৃপণ, কয় রিকার, কয় রিকার, তো এরপরে হচ্ছে প, এরপর একটা হবে মূর্ধন্য। তাহলে এটা কোন নিয়মে পড়লো? এটা হচ্ছে রি, রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার। তাহলে দেখো কয় রিকার, আমি বলেছি রি র মূর্ধন্য এর পর প বর্গ থাকলে তাহলে এটা এই নিয়মের মধ্যে পড়লো। কৃপণ প বর্গ, রিকার প, যদি রি এর পরে প বর্গ আছে তাই পরবর্তীটা হচ্ছে মূর্ধন্য। তাহলে এটা কি হচ্ছে রিকারের পর প বর্গ আছে এইজন্য পরবর্তী বর্ণটি হয়েছে মূর্ধন্য। এটা এই নিয়মের মধ্যে পড়লো। রি র মূর্ধন্য এর পরে প বর্গ থাকলে মূর্ধন্য হবে। ঠিক আছে, আমি যদি আরেকটা লিখি হরিণ, হরিণ, এখানে কোন নিয়মটা প্রযোজ্য হলো দেখো, আমি লিখলাম হ, হ, হ যুগ র যুগ, আসলে র এর পরে যদিও এটা হরিণ মানে ইকারটা রস্ব ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইকার, রস্ব ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইকার। যদিও ইকারটা ব্যঞ্জন বর্ণের পূর্বে যুক্ত হয় কিন্তু উচ্চারণের সময় এটা পরে উচ্চারণ হয়। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? যদিও রস্ব ইকারটা ব্যঞ্জন বর্ণের পূর্বে যুক্ত হয়, আমরা জানি এগুলো ব্যঞ্জন বর্ণের পূর্বে যুক্ত হয়, যদিও পূর্বে যুক্ত হয় উচ্চারণের সময় পরে উচ্চারণ হয়। কেমন? হ যুগ র যুগ ই যুগ মধ্যাহ্ন। ঠিক আছে, ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইকার। তাহলে হ যুগ র যুগ ই যুগ মধ্যাহ্ন, তাহলে কি দাঁড়ালো? এটা হচ্ছে আমি জানি যে এই যে প্রথম যে নিয়মটা লিখছি রি র মূর্ধন্য এর পরে যদি স্বরধ্বনি থাকে তাহলে মধ্যাহ্ন হয়। তাহলে দেখো রি র, র এর পরে একটা স্বরধ্বনি আছে, এটা হচ্ছে একটা স্বরধ্বনি, তাহলে কোন নিয়মের মধ্যে পড়লো? এটা এই নিয়মের মধ্যে পড়লো। রি র মূর্ধন্য এর পরে যদি স্বরধ্বনি থাকে তাহলে সেটা কি হবে? রি র এর পরে স্বরধ্বনি আছে তাই এটা মধ্যাহ্ন হবে, অর্থাৎ হরিণ এটা হবে মধ্যাহ্ন। হরিণ কখনো দন্তন্য দিয়ে হবে না। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? আমরা যদি আরেকটা উদাহরণ নেই, মনে করো আমি এটা মুছে দিই একটু, আমরা আরেকটা উদাহরণ নিলাম, মনে করো অর্পণ, অর্পণ। তাহলে দেখো এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি কি দাঁড়ায়, এখানে কোন অক্ষরগুলি আমরা পাই? ও যুগ র যুগ প, কারণ র এর পরে আবার একটা প আছে, যুগ আবার একটা ও আছে, তারপরে হচ্ছে মধ্যাহ্ন। আমরা এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা এই বর্ণগুলি পাই। মানে প্রথমে আছে ও, তারপরে আছে অর, র, র এর উচ্চারণটা আগে হচ্ছে র, তারপরে হচ্ছে প, প এর পরে এখানে আবার একটা ও এর উচ্চারণ হয়, ও, প যুগ ও। আর যেহেতু রি র মূর্ধন্য এর বা পরে স্বরধ্বনি থাকলে, রি র মূর্ধন্য পরে স্বরধ্বনি থাকলে স্বরধ্বনি আছে, এইজন্য পরবর্তী দন্তন্যটা মধ্যাহ্ন হবে। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে নত্য বিধানের নিয়ম, এর বাইরেও আরো কিছু বিষয় আছে। ঠিক আছে, যেমন কতগুলো, আমি এগুলো মুছে দিই, কতগুলো শব্দ আছে যেগুলোতে স্বভাবতই মধ্যাহ্ন হয়, যেগুলি কখনোই কোনো নিয়মের মধ্যেও পড়ে না অথবা কোনো এর মধ্যে পড়ে না, কিন্তু স্বভাবতই এগুলো মধ্যাহ্ন হয়। এই শব্দগুলো হচ্ছে, আমি কতগুলো তোমাদের বইয়ে দেখবা, এগুলো কবিতার আকারে দেওয়া আছে, চাইলে মুখস্থ করে নিতে পারো। কতগুলো শব্দে স্বভাবতই মধ্যাহ্ন হয়, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। যেমন শব্দগুলো আমি লিখছি চাণক্য, এটা তোমাদের বইয়ে কবিতার আকারে সুন্দর করে দেওয়া আছে, তোমরা চাইলে এটা মুখস্থ করে ফেলতে পারো।
এগুলি সারা জীবনেই কাজে লাগে। তুমি যখন পড়াশোনা শেষ করে বিশেষ টিসিএস দিবা, বিশেষ প্রিলিমিনারি যে সব পরীক্ষা এগুলি আসে। চাণক্য মাণিক্য ঘন বাণিজ্য লবণ মন বেনু বিনা তারপর হচ্ছে কঙ্কন কণিকা কল্যাণ শমিত মণি, তারপর হচ্ছে স্থানু গুণ, তারপর হচ্ছে পূর্ণ বেনি আমি আর লিখছি না, এখানে তোমাদের বইয়ে আছে এরকম একটা কবিতা আছে, আমি কবিতাটা পড়ে শোনাচ্ছি। চাণক্য মাণিক্য ঘন বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিথমণি স্থানু গুণ পূর্ণবেণী ফণি অনু বিফণি ভণিকা আফন লাবণ্য ভিনা নিফুণ ভণিতা পানি গৌণ খুন ভান পণ শান শিক্ষণ নিক্ষণ ঠুন কফনি বা খনই যেটাকে আমরা বলি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। এই যে শব্দগুলি বললাম, এই শব্দগুলো স্বভাবতই মূর্ধন্য হয়। এটা মানে কোনো নিয়মের মধ্যে পড়ে না। এটি তুমি পরীক্ষায় কমন ফলানোর জন্য বা যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় তোমরা যখন পড়াশোনা কমপ্লিট করে ওই যে বিশেষ টিসিএস দিবে, প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণের জন্য এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হয়, তাহলে তুমি এগুলি মানে আয়ত্তে নিয়ে আসতে পারবে বা কমন ফলাতে পারবে। তো এই শব্দগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, এগুলি স্বভাবতই মূর্ধন্য হয়। এগুলিকে বলা হয় যে স্বভাবতই মূর্ধন্য হয়। প্রশ্ন থাকে তোমাদের যে এসএসসি পরীক্ষায় অবজেক্টিভে প্রশ্ন থাকে এরকম যে নিচের কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য হয়। তো এখানে চারটা অপশন দিয়ে দিবে, যে এতক্ষণ আমি নিয়মের মধ্যে নিয়মগুলি পড়াইলাম, নিয়ম থেকে দিবে তিনটা, আর স্বভাবতই মূর্ধন্য হয় এরকম দিবে একটা অপশন। ঠিক আছে, তাহলে প্রশ্নটা থাকে নিচের কোন বর্ণটি, আমি একটা প্রশ্ন দাঁড় করাই, যেমন ধরো এরকম নিচের কোন বর্ণটি স্বভাবতই মূর্ধন্য হয়, এরকম প্রশ্ন থাকে। তো এখানে তোমার অপশন দিল মনে করো ঋণ, ঠিক আছে, ঋণ ক নম্বর, তারপরে দিল খ নম্বর মনে করো তোমাকে দিল অর্পণ, ঠিক আছে, তারপর গ নম্বর দিল মনে করো ঘন্টা। আমরা জানি এগুলি আগে আমরা নিয়মের মধ্যে পড়েছি। ঘ নম্বর মনে করে দিল লবণ। তাহলে এখন যদি তোমার কবিতাটা জানা থাকে যে আসলে ওই যে শব্দগুলি যদি তোমার মুখস্থ থাকে, তাহলে তুমি এটা সহজেই পারবা। নিচের কোন বর্ণটি স্বভাবতই মূর্ধন্য হয়, আমরা জানি ঋণের একটা নিয়ম আছে, আমরা একটু আগে পড়েছি। অর্পণের একটা নিয়ম আছে, একটু আগে পড়েছি। ঘন্টার একটা নিয়ম আছে, আমরা পড়েছি। তাহলে দেখা যায় এই লবণ শব্দটা যেটা স্বভাবতই মূর্ধন্য হয়, এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। আজ আমরা নত্যবিধান নিয়ে আলোচনা করেছি, নেক্সট ক্লাসে তোমাদের সামনে সত্যবিধান নিয়ে আসবো। আর আমাদের স্কুলের পেজে এখন নিয়মিত ক্লাস হবে, শুধুমাত্র দশম শ্রেণীর ক্লাস। এসএসসি পরীক্ষার্থীদের তোমরা নিজেরা ফলো করবা, সহপাঠীদের জানিয়ে দিবা। আচ্ছা, এখন দেখো আমরা এই নত্যবিধান নিয়ে অনেক কথা বললাম, কিন্তু সমাসে সমস্ত পদ যেটাকে বলে, মানে সমাসবদ্ধ পদ, সমাসে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদে কখনোই নত্যবিধান খাটে না, সেখানে সবসময় মূর্ধন্য হয়। তাহলে কি বললাম, আমি এই নিয়মটা লিখে দিচ্ছি, একটা নিয়ম, সেটা হচ্ছে সমাসবদ্ধ পদে বা সমস্ত পদে, সমস্ত পদে, সমাসবদ্ধ পদে বা সমস্ত পদে, সমাসবদ্ধ পদে বা সমস্ত পদে
নত্য বিধান খাটে না। এখানে সব সময়ই দন্তন্য হয়। যেমন আমি দুই একটা শব্দ লিখি, যেমন ধরো ত্রিনয়ন। ত্রিনয়ন এটা কিন্তু সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, তাহলে এটা এখানে কখনোই মূর্ধন্য হবে না, এটা হবে দন্তন্য ত্রিনয়ন। তারপরে এরকম আরো দুই একটা শব্দ লিখতে পারি, মনে করো সর্বনাম, সমাসবদ্ধ পদ, ঠিক আছে। তাহলে এই যে বললাম, এই শব্দগুলিতে কখনোই কি হবে না, মূর্ধন্য হবে না, এটা হবে দন্তন্য। মানে সমাসবদ্ধ পদে বা সমস্ত পদে কখনোই কি হয় না, মূর্ধন্য হয় না, সব সময় দন্তন্য হয়। আরেকটা নিয়ম আছে, লাস্ট নিয়ম, এটা হচ্ছে ত বর্গীয় বর্ণ। ত বর্গীয় বর্ণে, ত বর্গীয় বর্ণে কখনোই কি হয় না, ত বর্গীয় বর্ণে মূর্ধন্য হয় না। ত বর্গীয় বর্ণে মূর্ধন্য হয় না, সব সময় দন্তন্য হয়। যেমন ধরো অন্ত, আমরা একটা শব্দ লিখলাম অন্ত, তাহলে এটা হচ্ছে ত বর্গীয় বর্ণ, ত এর সাথে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। অন্ত, তদ্রূপ হতে পারে ঘ্রান্ত, এই যেটা দন্তন্য হবে, ঠিক আছে। এটা অনেকেই কিন্তু মানে দন্তন্য আবার মূর্ধন্যের মধ্যে পেশ লাগাই বলতে পারে যে ঘ্রান্ত, কিন্তু মূর্ধন্য লিখলে কিন্তু উপরে মাত্রা হবে না, মূর্ধন্য লিখলে উপরে মাত্রা হবে না। আমরা তো এগুলি বাংলা লেখার সময় এগুলি খেয়াল করি না, দন্তন্য মূর্ধন্য সবগুলোর উপরে আমরা মাত্রা দিই অথবা কোনোটার উপরে দিই না, কিন্তু আসলে এটা উপরে মাত্রা না দিলে মূর্ধন্য আর মাত্রা দিলে দন্তন্য। তাহলে ঘ্রান্ত এখানে যেহেতু এটা দন্তন্য তাই উপরে মাত্রা হবে, অন্ত যেহেতু এটা দন্তন্য উপরে মাত্রা হবে, দন্ত অন্ত ঘ্রান্ত। এরকম ত বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ কোনগুলি, থ, থ, দ, ধ, এই যে দন্তন্য। এটা কিন্তু বর্ণগুলি সাধারণত দেখো একটা মিল আছে, ত, থ, দ, দ এর পরে দন্তন্য, অর্থাৎ থ বর্গীয় বর্ণের সাথে সব সময় দন্তন্য হয়, মূর্ধন্য হয় না। তদ্রূপ ট, ট, ড, ড মূর্ধন্য, এই দেখো ঠ, ঠ, ড, ঢ মূর্ধন্য, এখানে মূর্ধন্য এটার সাথে যুক্তই আছে মূর্ধন্য, এই জন্য ঠ বর্গীয় বর্ণের সাথে সব সময় মূর্ধন্য হয়, আর ত বর্গীয় বর্ণের সাথে সব সময় দন্তন্য হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা অনলাইন ক্লাস নেই, একটু কষ্ট করে নেই, অনেকেই আবার এগুলি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, শিক্ষার্থীরা ফলো করে না, এই করে না, সেই করে না। তো আশা করি তোমরা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা যারা আছো, তোমরা আমাদের স্কুলের পেজটা ফলো করবে, তোমরা নিজেরা দেখবে। এখন থেকে নিয়মিত ক্লাস হবে যতদিন স্কুল না খুলবে। আমাদের পেজে তোমরা পেজটা অনুসরণ করবে, শেয়ার করে তোমাদের সহপাঠীদেরকে জানিয়ে দিবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, নিরাপদ থেকো। সবাইকে ধন্যবাদ।